হ্যালো। হ্যালো স্যার, ডিএসআর ট্যাক্স কনসালটেন্সি থেকে কথা বলছি স্যার। ভালো কথা, হ্যাঁ বলুন। স্যার, আমাদের অফিস থেকে বিল ইনভয়েস কালেক্ট করার জন্য একজন স্টাফ আসবে, ঠিক আছে স্যার? ওকে, কখন আসবে সে? স্যার রাস্তাতেই আছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আসুক। ওকে স্যার। বলুন। হাই স্যার, আমি শ্রীতমা। আমি একটা ট্যাক্স কনসালটেন্সি থেকে এসেছি। ও, এক্ষুনি আপনাদের অফিস থেকে ফোন এসেছিল। আমার আপনার ট্যাক্স ইনভয়েস আর আপনার কোম্পানির কিছু বিল লাগবে স্যার। ওকে, নিশ্চয়ই দিয়ে দেবো। আসুন, ভেতরে আসুন। বাইরে কেন দাঁড়িয়ে, আসুন শিওর ভেতরে। স্যার। দাঁড়িয়ে কেন, বসুন না। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলুন। স্যার আসলে ইনভয়েস আর বিলগুলো লাগবে। আপনি 2 মিনিট বসুন, আমি চা নিয়ে আসছি, তারপর ওগুলো দেখা যাবে। স্যার ওসব লাগবে না, আসার সময় খেয়ে এসেছিলাম আমি। দেখুন, আমার ঘরের চা খুব টেস্টি। আপনি চা কফি খান তো? হ্যাঁ। ওকে, কিছুক্ষণ ওয়েট করুন, আমি চা নিয়ে আসছি। চা খাওয়ার পর আমরা কাজ শুরু করছি, কারণ আমার বাড়িতে যারা যারা আসে তাদেরকে চা না খাইয়ে আমি ছাড়ি না, ঠিক আছে? শিওর স্যার। কত বড় বাড়ি এটা। শ্রীতমা, এই নাও চা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা। স্যার ওই ইনভয়েসের বিল। আরে আগে চাটা খাও না। স্যার এই চাটা কি আপনি বানিয়েছেন না বাড়িতে কোনো লোকজন আছে? না শ্রীতমা, বাড়ির সব কাজ আমাকেই করতে হয় ম্যাডাম, আর কেউ নেই। ওকে স্যার, ওই ইনভয়েসের বিলটা যদি এনে দিতেন তাহলে। ওকে, ওপরে রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। এই নাও বিল। স্যার সমস্ত বিল ঠিক আছে। অগাস্টে আপনি 1.5 কোটির একটা মেশিন কিনেছিলেন না, ওই বিলটাই মিসিং। ও ওকে, কালকে আমার ম্যানেজার নিশা আসছে, ওকে বলে দেবো যেন নিয়ে আসে। কালকে আপনি ফ্রি আছেন তো? কালকে কি আসতে পারবেন? অবশ্যই স্যার, আমার বাড়ি পাশেই, আপনি যখনই আমাকে কল করবেন আমি এসে বিলটা নিয়ে যাব। ওকে। ফোনটা কাটলেন কেন, ধরে নিন না। না স্যার, আননোন নাম্বার। ও ওকে ওকে ওকে। আর কোনো বিল মিস আছে কি? আমি তাহলে আনতে বলে দেবো। ওকে ওকে স্যার, আসছি তাহলে। ও একটা কথা স্যার, আপনার চা খুব ভালো ছিল। থ্যাংক ইউ। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি ফোন কেটে দিচ্ছি, তাও বারবার কেন কল করছিলে? এর মানে হলো ফোনটা অ্যাটেন্ড করে আমাকে জবাব দিতে হবে? হ্যাঁ, বাজে কথা বলো না তো। যদি আমি কোনো কাজের মধ্যে থাকি আর তোমার কল আসে তাহলে তো আমি কেটেই দেবো, তাই না?
কাজ করার পরই আমি তোমাকে কল ব্যাক করব। আর আজ তো আমি খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং এ ছিলাম। ঠিক আছে, চেঁচাচ্ছ কেন? তোমার কাজ শেষ হয়ে গেছে তো? যেখানে আমরা রোজ দেখা করতে যাই ওই পার্কেই চলে আসো। হ্যাঁ হ্যাঁ আসছি। আমি কিছুই বলি তোমার তো শুধু মনে হয় যে আমি চিৎকার এই করছি। শ্রীতমা, আমি এরকম কি বললাম? তোমার ফোন আসা অবধি তো আমাকে ওয়েট করতে হতো, শুধু আমি ওয়েট করিনি। সরি। এবার খুশি তো? হুম কাজ হলো কি হলো না? হয়ে গেছে। ফোন রাখো, আমি আসছি। হুম হুম। কি হয়েছে মহারানী? মিটিংটা শেষ হলো নাকি? এখনো রাগ করে আছো নাকি রাগটা কমেছে এবার? মিটিং শেষ হয়ে গেছে, এবার তুমি বলো। রাগটা এখনো কম হয়নি নাকি? আর কি ব্যাপার তোমার? হ্যাঁ, কাজের মধ্যে তুমি 3 বার ব্যাক টু ব্যাক আমাকে কল করে যাচ্ছ। কতবার বলেছি কাজের মাঝখানে ফোন করবে না, কেটে দিলে ফোন করবে না। আর আজ তো আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিলাম। ওই ক্লায়েন্টের সাথে আমি আজ প্রথমবার দেখা করতে গিয়েছিলাম। ওনার কাছ থেকে ইনভয়েস আর বিল নিতে গিয়েছিলাম। ওনার সাথে মিটিং এর মাঝখানে ফোন করে টর্চার করছিল আমাকে। ছি। আরে সরি সোনা। হ্যাঁ আচ্ছা চলো ঠিক আছে। আচ্ছা তুমি একটা নতুন কোম্পানি জয়েন করেছিলে না? কেমন চলছে কাজকর্ম? কেমন কাজ? কেন? আমি তো কাজটা ছেড়েই দিয়েছি। আরে কি বলছো তুমি এসব? হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়েছো? হ্যাঁ সত্যি। এরকম করো না, আমি তোমাকে কতবার বলেছি। এই আমার চাকরি করার কোনো ইচ্ছে নেই। আমি কারোর সামনে হাত জোর করে দাঁড়াতে পারবো না। আরে পাগল, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কোনো একটা চাকরিতে 1 মাসও কি টিকতে পারো না? আমাকে লেকচার দিতে এসছে। এই এই কি করছো নাকি তুমি? একটা সিগারেটের দাম কত জানো তুমি? তুমি ওই সিগারেটটা ওখানে ফেললে না, ওটার দাম হলো 10 টাকা। টাকার মূল্য জানলে তবে তো। কি বলছো তুমি? কি বললে তুমি আমাকে? টাকার গুরুত্ব আমি জানি না? প্রত্যেক মাসে ভালো টাকা আমি ইনকাম করে আনি, আর তুমি 1 মাসও চাকরিতে টিকতে পারো না। লোফারের মতো এখানে ওখানে ঘুরে বেড়াও। আর কি পারো তুমি? তুমি কোনোদিনও নিজেকে শোধরাবেও না, আর কেউ তোমাকে শোধরাতেও পারবে না। সরি সোনা, সরি। তোমার সামনে আমি সিগারেট খেতে একদম চাইনি। সরি সোনা, টেনশনে আমি একটু বের করে ফেলেছিলাম। সরি সোনা, এবার থেকে তোমার সামনে সিগারেট খাবো না। এবার খুশি তো? শুধু আমার সামনে নয়, সিগারেট খাবার দরকারই নেই কোনো। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ আমি বুঝতে পারছি, ছাড়ো, বাদ দাও। এই এরকম ভাবে তুমি কতদিন নষ্ট করবে বলো তো? একটা ভালো কাজ খোঁজো দেখি তুমি। তোমার যে কাজটা পছন্দ সেরকমই কাজ খোঁজো তুমি। তাহলেই তো আমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারবো, তাই না? আমার মা যদি এখন তোমার ব্যাপারে জিজ্ঞেস করে আমি কি বলবো? দেখো আকাশ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি তো এটা জানো, বলো? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাই না? প্লিজ আমার কথাটা একটু বোঝো না। আচ্ছা আমি বেরোচ্ছি, হ্যাঁ আমার দেরি হয়ে যাবে। ইয়েস, আসছি। আরে শ্রীতমা, এসো এসো, থ্যাংক ইউ ভেতরে স্যার। এসো। স্যার ওই ইনভয়েস বিলটা স্যার। সব কিছু রেডি আছে, তুমি 2 মিনিট বসো, আমি চা করে নিয়ে আসছি। একটুখানি বসো। হুম। এ নাও চা। থ্যাংক ইউ স্যার। হুম। স্যার যে বিলটা আমি চেয়েছিলাম আর ওই ইনভয়েসটা স্যার। ওয়েট ওয়েট, এত তাড়া কিসের তোমার? সব বিল অফিসেই রয়েছে, আর নিশা নিয়ে আসছে ওটা। আপনি কখনো ওকে দেখেছেন কি? না স্যার, মোস্টলি আমরা ইমেলেই কমিউনিকেট করে নিই। কখনো কখনো ওয়ার্কার্সদের পাঠিয়ে আমরা ইনভয়েস আর বিলটা কালেক্ট করে নিই।
এখন অফিস খুব স্ট্রিক্ট হয়ে গেছে, তাই ডিরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে গিয়ে সব নিয়ে আসতে হচ্ছে। তাই আমি সমস্ত ক্লায়েন্টের সাথে প্রথমবারই দেখা হচ্ছে স্যার। তাহলে তো আজকে ম্যানেজার নিশার সঙ্গেও তোমার আলাপ হয়ে যাবে আর সব বিলও তুমি পেয়ে যাবে। তোমায় শুধু একটু ওয়েট করতে হবে। ওকে স্যার। হুম, মনে হচ্ছে নিশা এসে গেছে। জাস্ট আ মিনিট, আমি এক্ষুনি আসছি। ওকে স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং নিশা, ভেতরে এসো। শ্রীতমা, এই হচ্ছে নিশা। হাই। নিশা, কাজ কেমন চলছে? গুড স্যার, ভালো চলছে। ঠিক আছে, বেশ, বসো তাহলে। আচ্ছা শোনো, আমরা প্রায় ফোনে কথা বলি, আর আজ দেখা হয়ে গেল, তাই না? হুম, সেটাই তো, কাজেই সমস্ত সময় বেরিয়ে যায়, তার বাড়ি দেখা করব কি করে? ওকে ওকে, নো প্রবলেম। এই নাও ওই ইনভয়েস, তোমার যেটা দরকার ছিল। ওকে, থ্যাংক ইউ। ওকে নিশা, আমার যদি কোনো বিল বা ইনভয়েস লাগে তাহলে আমি আপনাকে কল অথবা টেক্সট করে দেবো। হ্যাঁ ওকে। ঠিক আছে নিশা, এবার তুমি তোমার কাজে বেরিয়ে ওকে পড়ো। স্যার, এবার আমি আসছি। ওকে। ওকে স্যার, আমিও তাহলে আজ আসি। আমার যদি বিল অথবা ইনভয়েসে কোনো ডাউট হয় তাহলে আমি আপনাকে কল করে নেব। আচ্ছা শ্রীতমা, স্যার। এখানে বসে সব চেক করে নাও না, আর চেক করার পরে যদি অন্য কিছু দরকার হয় আমায় বলবে, আমি সব রেডি করিয়ে দেবো। সবকিছু আজই শেষ করব। আর তোমার জন্য আমি একটু লাঞ্চও রেডি করছি। স্যার, তার কোনো দরকার নেই স্যার, আমি আসার আগে খেয়েই এসেছি। তাহলে আমি এখানে বসে কাজটা কমপ্লিট করে আপনাকে জানিয়ে যাব স্যার। ওকে, বসো না। ওকে স্যার। শ্রীতমা, তোমার বাড়ি এখানেই আশেপাশে না? কোথায়? স্যার, এখানেই থাকি স্যার, এখান থেকে শুধু 2 মিনিট দূরে। ওকে ওকে। তোমার কাছে কোনো টু হুইলার নেই না? না স্যার, সব জায়গাতেই হেঁটে যাওয়ার অভ্যেস আছে আমার। ও ওকে ওকে ওকে। তোমার বাবা মা কি করেন? শুধু আমি আর মাই আছি। আর তোমার বাবা? বাবা তো আমার ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ও, মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন স্যার। আই এম সরি শ্রীতমা। ইটস ওকে স্যার। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করতাম, বাড়িতে তো কোনো কাজের লোক নেই, তাহলে ম্যাডাম কোথায় স্যার? আসলে বিয়ের কয়েকদিন পরই একটা ছোট্ট দুর্ঘটনাতে ও মারা গেছে। ও। আর তারপর আমি অন্য কাউকে বিয়েও করিনি, আর এ ব্যাপারে খুব একটা ভাবিও নি আমি। ও যাওয়ার পর আমি একেবারে একা পড়ে গেছি। ও। আর এখন আমার কোম্পানি আর আমি আস্তে আস্তে এগোচ্ছি, এটাই সময়ের খেলা। ও সরি স্যার। স্যার, আপনি তো অন্য কাউকে বিয়ে করে নিতে পারতেন। হ্যাঁ পারতাম, আমার সব বন্ধু, আমার ভাই সবাই আমায় বলেছে বিয়ে করার জন্য, কিন্তু আমি আমার স্ত্রীর জায়গায় কোনোদিনই অন্য কাউকে রাখতে পারবো না। আর যদি ওর মতো কাউকে আমি পেয়ে যেতাম তাহলে হয়তো বিয়ে করে নিতাম। ওকে স্যার। স্যার, আপনি অফিসে যান না? দেখো শ্রীতমা, আমি বিজনেসে প্রচুর পাংচুয়াল, কিন্তু আমি অফিসে গত সপ্তাহে মাথা ঘুরে পড়ে গিয়েছি। ও তাই? তারপর ডাক্তার আমাকে দেখে বলল যে আমার এখন রেস্ট নেওয়ার দরকার, সেই জন্যই বাড়িতে রয়েছি আমি। ওকে স্যার, আমি আপনাকে আর ডিস্টার্ব করব না স্যার। যদি আমার আর কোনো বিল অথবা ইনভয়েস লাগে স্যার, তাহলে আমি অফিসে গিয়ে নিয়ে নেব। না না, তুমি এখানে এসো না, কোনো অসুবিধা নেই, কারণ সব ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরই আমি তোমায় দেব। ততক্ষণ তো তোমার বাড়িতে আসতেই হবে। দেখো, আমার যদি শরীর ঠিক হয়ে যায় তাহলে আমি নিশ্চয়ই অফিস যাব, তখন তুমি অফিসেই আসতে পারো। ওকে স্যার, আমার যদি আর কোনো বিল অথবা রিসিট লাগে তাহলে আমি আপনাকে কল ব্যাক করছি স্যার। ঠিক আছে। এই মেয়েটা সত্যি খুব সুশীল, সুন্দর এবং বুদ্ধিমতী একটা মেয়ে। এরকম মেয়ে আমি সত্যি কখনো দেখিনি। সত্যি ভগবান যদি আগেই এর সাথে আমার দেখা করিয়ে দিত। সত্যি মেয়েটার কপাল খুব খারাপ, না হলে বাবা মরে যাওয়ার পর অনেক কষ্ট করে ওকে এই পজিশনে আসতে হয়েছে। সেই জন্যই হয়তো মেয়েটা এত ভদ্র ব্যবহার করছিল আমার সাথে। যদি সত্যি এরকম কেউ আমার জীবনে আসে, সত্যি খুব ভালো হতো। বলো আকাশ। তোমার সাথে একটা জরুরি কথা আছে আমার। কি হলো আবার?
কোনো চাকরি পেয়েছো? কোথায় পেয়েছো? কত টাকা মাইনে? তেমন কিচ্ছু নয়। আমার কিছু টাকার দরকার। কি বললে? কিসের জন্য? যখনই দেখি শুধু টাকা চাইতে থাকো তুমি। এখন আবার কত টাকা লাগবে তোমার? খুব একটা বেশি নয়, ওই 10,000 টাকার মতন। আরে 10,000 টাকা? আগে তো 1,000-2,000 টাকা চাইতে, এখন একেবারে 10,000 টাকা? এত টাকা আমি কোথা থেকে পাবো? খুব দরকারি, এই জন্যই বলছি তোমাকে। আমার তো এক মাসের স্যালারিই হচ্ছে 20,000 টাকা। আমাকেও তো বাড়ির সমস্ত খরচা, মায়ের ওষুধপত্র, খাবার দাবারের খরচা, এই সমস্ত কিছু নিজেকে করতে হয়। বাসে যেতে গেলে টাকা বেশি লাগে, তাই আমি হেঁটে যাই সব জায়গায়। আর তুমি কত সহজে 10,000 টাকা চাইছো। এত টাকা আমি কোথা থেকে দেব? তুমি একটু বলো তো আমাকে। ঠিক আছে, তোমাকে কারো কাছ থেকে চাইতে হবে না, কোম্পানি থেকে অ্যাডভান্স নিয়ে দাও না। আরে প্রথমে লোনের টাকাটাই এখন প্রত্যেক মাসে স্যালারি থেকে কাটছে, এখন যদি আবার টাকা চাই তো কোথা থেকে দেবে? এবার কি বলতে চাইছো তুমি? আমার কাছে 10টা টাকাও নেই। ভেবেছিলাম তুমি কাজ করবে আর আমাকে কিছু কিনে এনে দেবে, আর তুমি কিনা আমার থেকেই টাকা চাইছো। তোমার এই সমস্ত কিছুর জন্য না তোমার উপর আমার এক ফোঁটাও বিশ্বাস হয় না। ছাড়ো, বাদ দাও, আমি কিছু বলছি না। আচ্ছা তাহলে তোমার এখন এই 10,000 টাকার কি দরকার? আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলাম, আর ও এখন আমার পেছনে পড়ে আছে। কোনো ব্যাপার না, তুমি না করে দিয়েছো তো, তাহলে কেন আবার জিজ্ঞেস করছো? আরে এখন তুমি আমার মাথা খাচ্ছো। তুমি তো টাকা দেবে না বলে দিয়েছো। আমি তোমার জীবন চাইছি না, অনেক হয়েছে, ফোনটা রাখো। ওফ, একে বিশ্বাস করে আমি কি করে বিয়ে করব কে জানে। ও এই সময় ইনি কেন ফোন করছেন? হ্যালো, বলুন স্যার। হ্যালো শ্রীতমা, কোথায় তুমি? হ্যাঁ আসছি স্যার। আপনাকে কেমন একটা লাগছে? আরে শ্রীতমা, শরীরটা ভালো নয়। তুমি যে বিলগুলো চেয়েছিলে ওগুলো আমার কাছেই আছে। যদি অসুবিধা না হয় তাহলে কালকে আমার বাড়িতে এসে সব বিল তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে। স্যার ওটা কোনো প্রবলেম নয়, প্রথমে আপনি একটু ডাক্তার দেখিয়ে নিন। ওগুলো আমি সব সামলে নেবো শ্রীতমা। এমনি ঠিক হয়ে যাবে। যাতে তুমি না আজ চলে আসো তাই ফোন করলাম। কোনো প্রবলেম নেই, আমি দেখে নেবো। ফোনটা রাখছি, বুঝলে? ওকে স্যার। কি হলো? দরজা খুলছে না কেন? হুম, হুম, হ্যাঁ, এই দরজাটা এরকম খোলা কেন? স্যার, 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 ও শ্রীতমা, তুমি এখানে? স্যার আপনি ফোনে বললেন না শরীর খারাপ, তাই আমি এখানে এসেছি। হ্যাঁ, জ্বর একটু। এখন হ্যাঁ, ঠিক ঠিক আছে তো আছে। স্যার? প্রবলেম নেই কোনো। আই এম ওকে। আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি না স্যার। না শ্রীতমা, ঠিক আছে, এক ঠিক আছে। সেকেন্ড, এক সেকেন্ড। আরে শোনো না, এই নিন স্যার। কেন কষ্ট করছো? ওসব কোনো ব্যাপার নয় স্যার, আপনি ট্যাবলেটটা থ্যাংক খান। ইউ। আমি আপনার খাবার জন্য কিছু নিয়ে আসছি স্যার। হ্যাঁ, ঠিক আছে।
স্যার হ্যাঁ? এই নিন, আমি আপনার জন্য খিচুড়ি বানিয়েছি। কেন তুমি যে কষ্ট করছো? অনেক ধন্যবাদ। স্যার দিন আমাকে, আমি খাইয়ে দিচ্ছি। ও, ওই টিস্যুটা একটু দাও না। হুম। বাস ঠিক আছে, আর নয় সীতামা। ওকে স্যার। স্যার আমি আপনার জন্য আদা চা বানিয়েছি, গরম আছে, একটু ঠান্ডা হলে খেয়ে হ্যাঁ নেবেন। ঠিক আছে। অনেক ধন্যবাদ তোমায়। স্যার কোনো ব্যাপার নয় স্যার, অ্যাকচুয়ালি দেরি হচ্ছে, বাড়িতেও যেতে ও, হবে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। হুম। সাবধানে হ্যাঁ, থাকবেন ঠিক স্যার। আছে। হুম। হুম। হুম? ফোনই তো ধরছেন না। হ্যাঁ, ম্যানেজার নিশাকে একবার ফোন করে দেখা যাক। এ কি, ওই সেদিনের মেয়েটা আমাকে কল করছে? হ্যালো, হ্যাঁ বলো, কি হয়েছে? নিশা, আমি স্যারের বাড়িতে এসেছি। উনি কিছু রিসিট আর ইনভয়েস দেবেন বলে বলেছিলেন। ফোন করে যাচ্ছি আমি, কিন্তু উনি ফোন তুলছেন না। ওনার বাড়ি চলে এসেছি আমি, দরজাও খুলছেন না, তাই আপনাকেই ফোন করলাম নিশা। ও তাহলে এই ব্যাপার, আমি ওনাকে কল করে কথা বলে নিচ্ছি। ওকে, ওয়েট করো। হুম। ও, নিশা? হ্যাঁ নিশা, বলো। স্যার সরি স্যার, মনে হচ্ছে আপনি ঘুমাচ্ছিলেন। আপনার গেটওয়ে এমপ্লয়িটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ও আচ্ছা, আমি দেখছি, আমি দরজা খুলছি এক্ষুনি। হ্যাঁ Okay, ওকে নিশা। স্যার। সরি শ্রীতমা, সারা রাত ঘুমাইনি, তাই ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ইটস ওকে, কোনো ব্যাপার নেই স্যার। ভেতরে এসো। হুম। এ নাও, চা খাও। থ্যাংক ইউ স্যার। হুম। স্যার সত্যি বলছি, আপনার এই চা ভীষণ থ্যাংক ইউ ভালো। শ্রীতমা, থ্যাংক ইউ। খাও না। হুম। কাল চেক করার সময় সমস্ত ইনভয়েস ঠিক ছিল, কিন্তু নভেম্বর মাসের 2 লাখ টাকার পেমেন্ট আর ডিসেম্বর মাসে 1.5 লাখের একটা পেমেন্ট করেছিলেন আপনি, এই দুটোর একটারও ইনভয়েস অথবা বিল কিন্তু কিছুই পাইনি। কি বলছো তুমি? হ্যাঁ স্যার।
এমন তো কিছু হওয়ার কথা না। হুম যাই পেমেন্ট হোক না কেন তার ইনভয়েস তো থাকবেই। 2 সেকেন্ড ওয়েট করো, আমি নিশাকে ফোন করছি। হুম হ্যালো স্যার। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হুম তাড়াতাড়ি এসো, 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছো। ওকে স্যার। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি Okay, ফোন sir. রাখছি। দেখো শ্রীতমা, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে নিশা এখানে আসছে। তুমি যা যা ইনভয়েস আর বিল চেয়েছো সেগুলো তুমি এখানেই পেয়ে যাবে। ওকে স্যার, আমি ওয়েট করছি। ঠিক তাহলে। আছে। হুম হুম। এটাই সুযোগ। শ্রীতমাকে জিজ্ঞাসা করব, যদি খারাপ মনে করে তাহলে যাই হোক, জিজ্ঞেস করেই দেখি একবার। শ্রীতমা, হুম স্যার, তোমায় একটা কথা বলতে চাই, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। এরকম কেন ভাবছেন স্যার? বলুন না, কি বলতে চান? আসলে ওই তেমন কিছু নয়, কিভাবে শুরু করি। আমার কথাগুলো যদি তোমার খারাপ লাগে এটাই ভাবছিলাম আমি। স্যার, আপনি বললে তবেই না বুঝতে পারবো কথাটা ঠিক না ভুল। বলুন না স্যার, আমি কিছু মনে করব না। দেখো শ্রীতমা, ব্যাপারটা হলো আমি তোমাকে, হ্যাঁ মনে হয় নিশা চলে এসছে, আমি দেখে আসছি। স্যার সরি স্যার। আগে ভেতরে এসো। হুম। যাও। নিশা, ইনভয়েসগুলো রেডি তো? স্যার সব কিছু রেডি স্যার। সরি স্যার, এই সব ইনভয়েস অ্যাকাউন্টেন্ট নীলেশ চেক করে স্যার। দেখো নিশা, কোনো অজুহাত দিও না, এই কাজগুলো তোমার কর্তব্য। সরি স্যার, ভুল হয়ে গেছে। এখন থেকে আর কোনো প্রবলেম হবে না, আমি দেখে নেব। ওকে, এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর যদি এগুলো হয় আমি কিন্তু মেনে নেব না, বুঝতে পারলে? না স্যার, না স্যার, কিচ্ছু মিস হবে না। আমি ঠিকভাবে সব হুম, খেয়াল রাখবো। ওই ফাইলগুলো শ্রীতমাকে দাও। তুমি একটু চেক করে দেখানো সব কারেক্ট আছে কিনা। ওকে। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। হুম। শ্রীতমা, তুমি এটা হুম। ভালো করে একবার চেক করে নাও। হুম স্যার আমি তাহলে এবার হ্যাঁ ঠিক অফিসে আছে, যাচ্ছি। এসো। শ্রীতমা বসো না। হুম হ্যাঁ শ্রীতমা, সব চেক করে নিয়েছো তো? সব ঠিক আছে তো? সবকিছুই ঠিক লাগছে স্যার। হুম। স্যার, আপনি কিছু বলছিলেন তাই না? কি বলবেন বলুন। হ্যাঁ শ্রীতমা, মানে ওই একটা জরুরি কথা ছিল। দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। জানি না কি হয়েছে আমার, কাল রাতে তোমার সাথে কথা বলার পর সারা রাত আমি ঘুমোতেই পারিনি, শুধু তোমার কথাই ভেবে গিয়েছি। এরকম ঘটনা আমার সাথে আগে কখনোই হয়নি, আর এটা ভেবে আমার নিজেরই অবাক লাগছে। আসলে শ্রীতমা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করব? যদি আমরা দুজন বিয়ে করে নিই তাহলে? স্যার, এসব কি বলছেন স্যার আপনি? হ্যাঁ, কেন এই কথাটা বললাম জিজ্ঞেস করো না। মনের ভেতর কথাগুলো আটকে আমি শান্তিতে থাকতে পারতাম না, এই কারণে তোমায় বলার ছিল আর আমি বলে দিলাম। স্যার, এসব ঠিক নয় স্যার। আর এই মুহূর্তে আমি এসব কিছু নিয়ে ভাবার অবস্থাতেও নেই স্যার। তাও আমি কি বলবো সেটা বুঝতে পারছি না। কেন শ্রীতমা, কাউকে ভালোবাসো নাকি? যা বলতে চাও বলো না। স্যার, কি স্যার আপনিও না, এসব কি করে স্যার? আই এম সো সরি। দেখো শ্রীতমা, আমার স্ত্রী মারা গেছে অনেক বছর হয়ে গেল, তারপর থেকে আমি কাউকেই ভালোবাসিনি। কিন্তু তোমায় দেখে আমি প্রেমে পড়েছি। আমার কত বড় ব্যবসা, কত টাকা আমার, তারপরে এই ঘর, ফার্ম হাউস, সবকিছু থাকতেও আমার জীবনে শান্তি নেই। কিন্তু যখনই আমি তোমায় দেখি তখন আমার মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে। তোমার মনে আছে ওই দিনকে আমার শরীর খুব খারাপ ছিল। যদি একটা ফোন করি, হাজারো ডাক্তার, হাজারো নার্স, এমনকি বিদেশ থেকেও বড় বড় ডাক্তাররা চলে আসবে। কিন্তু তুমি খুব যত্ন নিয়ে আমার সেবা করেছো, আমায় ওষুধ খাইয়েছো, আমায় খাবার খাইয়েছো, আমার খুবই যত্ন নিয়েছিলে তুমি। এগুলো দেখেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। স্যার, ওসব আমি মনুষ্যত্বের জন্য করেছিলাম।
আপনি এভাবে সেটাকে ভুল বুঝবেন আমি বুঝতে পারিনি। দেখো শ্রীতমা, আমি তোমায় জোর করব না, ঠান্ডা মাথায় ভেবে দেখো। তোমার যতদিন সময় লাগে নাও তুমি, কিন্তু আমি এক্সপেক্ট করছি তুমি হ্যাঁ বলবে, দ্যাটস অল। স্যার প্লিজ। দেখো শ্রীতমা, তুমি যদি রাজি থাকো তো তোমায় আমায় মুখেও বলতে হবে না। তুমি ডিরেক্ট আমার বাড়িতে এসে আমায় দেখে একটু হাসো, আমি বুঝে যাব। ওফো স্যার, আমাদের মধ্যে এটা হতে পারে না স্যার। সময় নাও, তারপর তুমি বলো। আর তারপরেও যদি অন্য কিছু মনে হয় যে আমি তোমার থেকে বয়সে বড় বা অন্য কোনো ব্যাপার আছে, তুমি খোলাখুলি বলো না আমায়। তুমি সবসময়ের মতো ওই কোম্পানি, ইনভয়েস, বিল ওইসব ক্লিয়ার করে দাও, ওটাই যথেষ্ট। তারপর থেকে আমি আর কখনোই তোমায় বিরক্ত করব না। ঠিক আছে স্যার, আমি আসছি স্যার। যদি আমি আপনার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। হ্যালো, কোথায় আছো তুমি? বাড়িতেই আছি, আর কোথায় থাকবো? ঠিক আছে, তাড়াতাড়ি পার্কে আসো। আমার বাড়িতে একটু কাজ আছে। তোমাকে আসার জন্য বলছি তো। আমি যে টাকাটা চেয়েছিলাম রেডি করে রেখেছো তো? আমি প্রথমেই তো বলে দিলাম যে আমার কাছে এত টাকা নেই। আবার যদি জিজ্ঞাসা করো তাহলে ঠিক আছে, কি করে ছাড়ো। দেবো বলো তো? তুমি এখানে আসবে নাকি আসবে না? দেখো, তুমি কিন্তু আমাকে খুব টর্চার করছো। হ্যাঁ? ওই সব কিছু আমি জানি না, তাড়াতাড়ি আসো তুমি। ঠিক আছে, আসছি, বাই। পাগল হয়ে গেছো নাকি? তুমি কেন এরকম করছো বলো তো? তোমার সাথে ভালো করে কথা বলেও দেখেছি, ঝগড়া করেও দেখে নিয়েছি, কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি কি কিছুই বোঝো না? কি বুঝতে হবে? তোমাকে আমায় পাগল মনে হচ্ছে? তোমার কাছে টাকা চেয়েছিলাম, তুমি না করে দিয়েছো। তারপর আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? আর চাইনি তো। আর আরে বাবা, আমি একটা মেয়ে, আমার পছন্দ অপছন্দ, একটু ঘোরাফেরা, আমাকে একটু গিফট দেওয়া, তোমার সাথে বাইকে করে ঘোরা, এরকম কত ইচ্ছে তো থাকে। কিন্তু যখনই দেখি তখনই বলো টাকা নেই, বাইকে পেট্রোল নেই, এটা সেটা যা খুশি তাই বলতে থাকো। আচ্ছা ওসব কথা বাদ দাও। একটা যদি চাকরি পাও সেটা তো এক সপ্তাহ টিকতে পারো না। আমার থেকে 500 টাকা 1000 টাকা চেয়ে আমাকেও তুমি বিরক্ত করতে থাকো। আচ্ছা তুমি এক্স্যাক্টলি কি করতে চাও বলো তো? ও, এর মানে আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, হ্যাঁ? এই জন্য তুমি আমাকে পছন্দ করছো না? তার মানে তুমি ব্রেকআপ করতে চাইছো? আরে এরকম বলেছি নাকি আমি? যদি পছন্দই না করতাম তাহলে কবেই ছেড়ে দিতাম তোমায়। দেখো, আমার কোম্পানিতেই হোক, আমি যেখানে যাই সেখানে, কিংবা আমার আত্মীয় স্বজনদের থেকে, তুমি জানো আমার কত বিয়ের সম্বন্ধ আসছে। ও, আরে বাস এই তো একটা বড় কাজ করলাম আমি। তিনি কত বড় বিজনেসম্যান জানো? ওনার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু আছে। আরে দরকারের থেকেও বেশি আছে ওনার কাছে। কি করা যাবে, একটু বয়সই বেশি শুধু। উনিও বলেন আমি খুব ভালো মেয়ে, আমার ব্যবহার অত্যন্ত ভালো, আমাকে বিয়ের প্রস্তাব দিলেন, বুঝলে তুমি? কিন্তু আমি কি করেছি সেটা জানো? আমার আকাশ আমার জন্য আছে ভেবে এই সব কিছু আমি না করে দিয়ে এসেছি। আরে এই, আমি এতক্ষণ ধরে কথা বলছি, তুমি কি ভাবছো? যেরকম তুমি বলছো মনে হচ্ছে ও অনেক বড় লোক, ওর কাছে অনেক টাকা পয়সা হবে, তাই না? হ্যাঁ আছে, কিন্তু সেটা নিয়ে কি করব? আমার মনে হয় তোমার ওকে বিয়ে করে নেওয়া উচিত। এই তুমি পাগল হয়ে গেছো? আমি কি বলছি আর তুমি কি ভাবছো? তোমার জন্য আমি সমস্ত কিছু ছেড়ে এসেছি আর তুমি খুব সহজে সব কথা বলছো। আমার মতন বেকার ছেলের সাথে বিয়ে করে তুমি কি করবে? আমার কোনো যোগ্যতাই নেই, পুরো শহরের থেকে ধার নিয়ে রেখেছি। আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারি না, কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। 10 টাকা সিগারেট খাওয়ার জন্য তোমার কাছে টাকা চাইতে হয় আমায়। আমার সঙ্গে বিয়ে করে তুমি কি বা পেয়ে যাবে? আমরা দুজন বিয়ে করে কিচ্ছু করতে পারবো না। যদি তুমি ওকে বিয়ে করো না তাহলে অনেক ভালো থাকবে। ও, তুমি এটা বলবে আমি সেটা ভাবিও নি। ছি, আরে আমি কোথায় তোমাকে এত ভালোবাসি। ওফো, কিন্তু আমার নিজের উপরই ঘেন্না লাগছে। তুমি আমার কথা বুঝতে পারছো না কেন? 1 মিনিট আমার কথাটা তো শুনে নাও। কি বলবে তুমি? ওর কাছে নিজের কোম্পানি আর প্রচুর টাকা পয়সা আছে, তাই না? ওর কোনো আত্মীয় আছে কি? ওর কোনো ভাই বোন আছে কি? এসব কিছু জেনে তুমি কি করবে বলো তো? যেটা আমি জিজ্ঞেস করছি তার শুধু উত্তর দাও, তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো। আরে ওনার কেউ নেই, ওনার স্ত্রী মারা যাবার পর উনি কারোর সাথে কথাও বলেন না।
শুধু ওনার বড় দাদা সিঙ্গাপুরে থাকেন, সেও বিশাল বড় বিজনেসম্যান। হ্যাঁ? উনি কখনো কখনো এখানে আসেন, আমি শুধু এটুকুই জানি। হ্যাঁ, এই আমার মা ফোন করেছে, একদম কথা বলবে না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মা, কোথায় তুই? এই তো বাড়ির পথেই। আসার সময় বাজার থেকে সবজি নিয়ে আসিস, বুঝলে? হ্যাঁ ঠিক আছে মা, আমি নিয়ে আসবো। এই তুমি এখনো ওসব ভাবছো নাকি? আমার কথা শোনো, আমার কাছে অনেক ভালো একটা আইডিয়া আছে। যেমন আমি তোমাকে বলছি সেরকমই করবে। ওর কাছে গিয়ে বলে দাও যে তুমি বিয়ে করার জন্য তৈরি। তুমি সব লোকজনদের ডেকে বিয়ে করে নাও, শুধু আমাকে কোনো প্রশ্ন করো না। ওর বাড়ি, কোম্পানি, সম্পত্তি সবকিছু তোমার হয়ে যাবে। এমনিও ওর বয়স 55 বছর হয়ে গেছে, তাই না? আরে তাড়াতাড়ি মরে যাবে ও। তোমার সাথে বিয়ে করার পর মরে যায় তাহলে? তাহলে আমার স্ত্রী, আমার প্রিয় শ্রীতমা, মালকিন তো তুমিই হবে। তুমি বুঝতে পারোনি তাই না? এটা শুধু পুতুল খেলার বিয়ে। এই পুতুল খেলার বিয়েতে ফুলসজ্জার রাতে দুধে মেশানোর জন্য আমি তোমাকে একটা পাউডার দিয়ে দেবো। শুধু ওটা দুধে মিশিয়ে দিও। ওই পাউডারটা যদি একটু বেশি দিয়ে দাও তাহলে হার্টবিট নিজের থেকেই লো হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর তারপর ওর লাইফ দি এন্ড। আর তারপর যে কোনো ডাক্তার যদি ওকে এসে চেক করে না, পোস্টমর্টমের রিপোর্টে প্রত্যেকটা ডক্টর স্বাভাবিক মৃত্যুই বলবে। আমাদের উপর তো কেউ সন্দেহই করবে না। ও তো বুড়ো হয়ে গেছে, তাই না? বিপি সুগারের জন্য মরে গেছে এরকমই বলবে সবাই। এরপর কিছুদিন পর সবাই ভুলে যাবে। তারপর আমরা দুজন অনেক হ্যাপি থাকবো। তারপর যদি আমরা দুজন একসাথে থাকি তাহলে কেউ কিচ্ছু বলবে না। বেচারি এই মেয়েটা এখন আর কি করবে বলো? এরপর দুজনের রাস্তা পুরো পরিষ্কার। এই রে বাপ রে, কাউকে মারার জন্য বলছো? আমি এসব করতে পারবো না। তুমি তো পাগলের মতো কথা বলছো। দেখো শ্রীতমা, আমরা দুজন মিলে কোনো ছোট বাচ্চাকে মারছি না, শুধু একটা বয়স্ক বুড়োকেই তো আমরা মারছি, তাই না? আমরা দুজন যা করছি সেটা পাপ নয় শ্রীতমা। আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি, আমার কাজে যেতে ভালো লাগে না, আমি বিজনেসম্যান হতে চাই। তার জন্য অনেক টাকার প্রয়োজন। ঠিক আছে, ওই ব্যাপারটা ছাড়ো। আমাদের দুজনের ফ্যামিলির কি অবস্থা তুমি তো ভালো করেই জানো। হ্যাঁ, ওরা সবাই ভালো থাক তুমি চাও কি না? আমার প্রিয় শ্রীতমা, আমায় তোমার দেখাশোনা তো করতে হবে, তাই না? সেটা আমি কিভাবে করব? এবার আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, নিজে একটু শান্ত হয়ে বোঝো জিনিসটা, একটু ভাবো। আরে এরকম হয় না। যদি কেউ জানতে পারে আর আমরা যদি ফেঁসে যাই তাহলে তখন আমি কি করব বলো? ওহো, ওটা কেউ জানতে পারবে না। আমি তোমার সাথে আছি, আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। শ্রীতমা, ভেতরে এসো। স্যার, ওই মেশিনের ইনভয়েসটা আপনার কাছে আছে না নিশা ম্যাডাম দেবে? না শ্রীতমা, ওটা আমার কাছেই আছে, কালকেই আমি নিয়ে নিয়েছি। এসো। হুম। তুমি বসো, আমি ওপর থেকে নিয়ে আসছি। হুম। 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 এ নাও শ্রীতমা, দেখে নাও সব ঠিক আছে তো? ওকে স্যার। সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে স্যার, তাহলে আমি আসছি। শ্রীতমা, এক মিনিট বসো না। হ্যাঁ। আমি যেগুলো বলেছিলাম ওই ব্যাপারে তো কিছু বললে না।
তুমি যদি চাও তো আরেকটু সময় নিতে পারো, লেকিন পজিটিভ অ্যান্সারটাই দিও। স্যার বলার মতো কিছুই নেই স্যার। এখন যদি আমি হ্যাঁও বলে দিই তাহলে সবাই কি বলবে আমাকে? আমি সবাইকে কি বোঝাবো বলুন তো? দেখো শ্রীতমা, বাকিদের কথা বাদ দাও, কিন্তু তুমি কি বললে এক্ষুনি? তুমি রাজি আছো তাই না? রাজি তো আমি আছি স্যার, কিন্তু 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 কি? স্যার এই বিয়েটা ধুমধাম করে না করে আমরা ছোট করে মন্দিরে করতে পারি, এটাই আমার ইচ্ছে। ঠিক আছে শ্রীতমা। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। শ্রীতমার আসার পর থেকে এই ঘরটা যেন স্বর্গ হয়ে গেছে। আমার জীবনে সত্যি আজকে আনন্দ আর ধরছে না। এসো শ্রীতমা, বসো না। নিন স্যার দুধ। ওসব বাদ দাও, এটা বলো যে এই বিয়েটা তুমি নিজের ইচ্ছাই করলে তো? আপনি এরকম কেন বলছেন বলুন আরে তো না স্যার? না, এমনি জিজ্ঞাসা করছি। দাও, তুমি দুধটা দাও। এনো তুমি একটু খাও। আরে আরে, না না স্যার, আমি খাবো না। আমি দুধ খাই না আসলে। কেন? চা কফি তো খাচ্ছ। ওসব খাই স্যার, কিন্তু দুধ খেতে আমার ভালো লাগে না। ও ঠিক আছে ঠিক আছে। এই কি শাড়িটা এরকম ভাবে পরেছো? হ্যাঁ, আমি এভাবেই পড়তে ও পারি। হুম। ও। দেখো শ্রীতম, আজকে আমি কতটা খুশি তুমি কি জানো? এই বিয়ের জন্য তোমার রাজি হওয়া আর তোমার স্মৃতিতে আমার সিঁদুর দেওয়া, এগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। পরবর্তী গোটা জীবনটা আমি তোমার সাথে খুব আনন্দ করে বাঁচতে চাই শ্রীতমা। শ্রীতমা, 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 আমায় জল দাও শ্রীতমা, 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 মোর বুড়ো। শ্রীতমা। এখনো ফোন এলো না কেন ওর? যেরকমটা আমি বলেছিলাম সেরকমটা করেছে তো? দুধটা জানি না খাইয়েছে কিনা, জানি না মরে গেছে কিনা। এখনো ফোন কেন করছে না ও?
বলো কি হয়েছে? প্রথমে আমি যে দুধ খাওয়ালাম, হ্যাঁ হঠাৎ করে শ্বাস টেনে শুয়ে পড়ে আর তারপর জোরে জোরে শ্বাস নিতে 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 শ্বাস নিতে নিতেই মরে গেল। সুপার সীতমা, তুমি তো দারুণ কাজ করেছো। এবার ঠিক আছে? কোম্পানিতে কাজ করে এমন কারো নাম্বার আছে কি তোমার কাছে? হ্যাঁ আমার কাছে ম্যানেজার নিশার নাম্বার আছে। ঠিক আছে, ওকে ফোন করে এই খবরটা দিয়ে দাও। শুধু এটাই বলবে যে স্যার মরে গেছে, ঠিক আছে তো? বাকি অ্যাম্বুলেন্সের কাজটাও ও দেখে নেবে। অ্যাম্বুলেন্সের লোকেরা যখন চেক করে নেবে নিজে থেকেই ওরা বলে দেবে যে এ মারা গেছে। হ্যাঁ। ব্যাস। আমার উপর তো কেউ সন্দেহ করবে না, না? আরে তোমার উপর কেউ সন্দেহ করবে না। এই বয়সে হার্ট অ্যাটাকে মারা যাওয়াটা সবাই স্বাভাবিকই ভাববে। তোমার উপর তো কেউ সন্দেহ করবে না। আর তুমিও একটু কান্নাকাটি নাটক করে দেবে, তুমি একদম টেনশন নিও না। আকাশ, আমার কিন্তু খুব ভয় করছে। যদি কেউ জানতে পেরে যায় তো আমার সব সম্মান চলে যাবে, তারপর তো আমি বাঁচতেও পারবো না। এই এই, পাগল পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি তোমাকে বাঁচার কথা বলছি আর তুমি মরার কথা বলছো আমাকে। শুধু ভয় পেও না, তোমার উপর কেউ সন্দেহ করবে না। যেরকমটা আমি বলছি সেরকমটাই করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলো? এত রাত্রিবেলা কল করলে কেন? কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন তুমি? আমি তো কথা জিজ্ঞেস করছি, কি হয়েছে বলবে তো? আরে বলো আমাকে, আরে খুলে বলো আমাকে। নিশা, আমি ওনাকে দুধ দিয়েছিলাম, উনিও খেয়ে নিয়েছিলেন। তারপরে উনি বুক চেপে ধরে শ্বাস নিতে নিতে মাথা করে পড়ে গেলেন, আর এখন নড়ছেন না। আমার খুব ভয় লাগছে, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। হে ভগবান, তুমি ওয়েট করো, আমি এক্ষুনি আসছি ওখানে। 5 মিনিট, তুমি ঘাবড়িও না। আরে মনে হয় কেউ এসেছে। দেখো কি এসছে, আমি ভেতরে যাচ্ছি। আরে দুটো প্লেট এখানে হওয়া উচিত নয়, আমি নিজের প্লেটে ভেতরে নিয়ে যাচ্ছি। হাই নিশা, ভেতরে আসুন না। আমি খাচ্ছিলাম আসলে। ও এই ব্যাপার। আপনি খাবেন? আমি প্লেট নিয়ে আরে না আসতাম। না না না, ঠিক আছে, আমি এক্ষুনি খেয়ে এলাম। এখন তুমি কেমন আছো? স্যারকে ছাড়া অসুবিধা তো হচ্ছে, তাই না? ঠিক আছে, এরকম বলতেও পারবো না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করতে পারি। আমি বলেছিলাম যে বিয়ে করবেন না, অনেক বয়স হয়ে গেছে আপনার। হঠাৎ করে বিয়ের পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আমি বলেছিলাম বিয়ে করতে হবে না। আরে বাপ রে, দেখো না, বিয়ের পর দিনই আমাকে ছেড়ে চলে যাবে, এটা তো ভাবতেও পারিনি। আমি তো ভেঙে পড়েছি একদম। ঠিক আছে, ওরে কোনো বাবা, অসুবিধা নেই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা হওয়ার সেটা কেউ থামাতে পারবে না। সরি ম্যাডাম, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি কখনো হার মেনো না, আর পরবর্তীকালে এই কোম্পানির সব দায়িত্ব তোমার ওপরই থাকবে। ওকে ওকে। দেখো ম্যাডাম, তুমি নিশ্চিন্তে থাকো। যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলো, আমি অ্যারেঞ্জ করে দেবো। ঘরে তো কোনো কাজের লোকও নেই কাজ করার জন্য, সবকিছু তো নিজেই করো। আমি কি খুঁজে দেবো? ওসবের কি দরকার? আমি তো একাই আছি এখানে, নিজের দেখাশোনা আমি নিজেই করতে পারবো। ঠিক আছে, আমি আর কিছু বলবো না তোমাকে। নেক্সট উইকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাদের কোম্পানির সমস্ত ক্লায়েন্ট কিন্তু সেদিন আসবে। সেটা বলে তোমার সাথে দেখা করতে চলে এলাম আমি।
ঠিক আছে, তুমি খাবারটা খেয়ে আরাম করো, আমি আসছি। হুম। বাই ম্যাডাম। আরে কি গো, তুমি তো নাটক খুব ভালো মতন পারো দেখছি। শুধু এভাবে মেনটেন করেছো এগুলো, ধীরে ধীরে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ? ওহো, পরের সপ্তাহে মিটিং সেটা তো বললাম, কিন্তু কোন ডেট সেটা তো বললাম না। ঠিক আছে, এক্ষুনি গিয়ে বলে আসছি। তুমিও না, আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম কিছু ভুলভাল না বলে দিই। এই আমরা ঠিকভাবেই কাজ করেছি, পরে যা হবে আমরা সবকিছু দেখে নেব। আরে আমার অনেক খিদে পেয়েছে, একটু কিছু খাওয়াও না। হ্যাঁ, খাবার দাবার কিচ্ছু পাবে না, আমি নিজেই টেনশনে আছি। এই তোমার এই টেনশনটাকে আমি শেষ করে দেবো নাকি? হ্যাঁ বলো। এই, 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 তুমি ভালোভাবে আমার কথাটা মেনে নাও। এই, 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 আমার শুধু কথা একবার। শোনো। এই, শুধু একবার শোনা, শুধু একবার। এই, আমার না, কথাটা শোনো না, না, পালিও না। না। এই, এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, শোনো না, আরে দাঁড়াও। তো এই ব্যাপার, দেখাচ্ছি মজা। হ্যাঁ, এটা খুব ভালো, এটাও তাই ভালো, না? বলো। হ্যাঁ, বলো না। হ্যাঁ? মনে হচ্ছে কেউ এসছে, যাও গিয়ে দরজাটা খোলো। 1 মাস হয়ে গেছে না, কেমন আছি জানতে এসেছে। তুমি এখানেই থাকো, আমি দেখে আসছি। হ্যাঁ? শ্রীতমা, স্যার, আপনি? শ্রীতমা, শ্রীতমা, শ্রীতমা। তুমি ঠিক আছো? তুমি কেন অজ্ঞান হলে এটা আমি ভালো করেই জানি। হ্যাঁ? আমরা দুজন যমজ ভাই, আর আমাদের মুখেরও মিল রয়েছে। সো আমায় দেখেই তুমি মনে করেছো ওকে দেখতে পেয়েছো, রাইট? হ্যাঁ, আমার ভাই নিশ্চয়ই তোমাকে আমার ব্যাপারে সব বলেছে, তাই না? হ্যাঁ, 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 বলেছে তো সব, কিন্তু যমজ সেটা বলেনি। ও এই ব্যাপার, হয়তো বলার সুযোগ পাইনিও। আমি সিঙ্গাপুরেই সেটেল হয়ে গিয়েছি, আর আমার ব্যবসাও ওখানে। প্রায় 20 বছর হলো আমি ওখানে সেটেল করেছি। আচ্ছা, তো এই ছেলেটাকে? হ্যাঁ, এ তো এ আসলে আমার আত্মীয়। ও হয়। আচ্ছা। আমার কিছু লাগলে ওই তো নিয়ে আসে। হ্যাঁ, হ্যাঁ। ও ওকে ওকে। আচ্ছা, তোমার নাম কি? আকাশ। ওকে আকাশ, থ্যাংক ইউ সো মাচ ওর খেয়াল রাখার জন্য। কোনো ব্যাপার না স্যার, ও একা একা খুব কষ্ট সহ্য করছে, যতটা পারি ততটা সাহায্য করছি স্যার। ভেরি গুড। আমি এখানে 1 সপ্তাহ থেকে ভাইয়ের যা যা রয়েছে, কোম্পানি, প্রপার্টিজ, সবকিছু চেক করার পরে, আর তারপর আমি লিগালি ওটা তোমার নামে করে দেবো, আর তুমি ওটা ফলো করবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে 1 সপ্তাহ আপনি এখানেই থাকবেন? যদি তোমার কোনো সমস্যা থাকে তো বলো, না হলে আমি হোটেলে থেকে যাব। হ্যাঁ, না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। এমনি জিজ্ঞেস করলাম, এটা তো আপনার ভাইয়েরই বাড়ি, যতদিন খুশি আপনি এখানেই থাকুন, আমার তাতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হ্যাঁ, ওকে স্যার। দেখো, আমি বাড়ির জন্য বাজারপত্র নিয়ে আসছি, তুমি তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে আকাশ, সাহায্য করার জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না স্যার, আমি আসছি স্যার। ঠিক আছে। আর শোনো শ্রীতমা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তুমি এখন ঠিক আছো তো, ওকে স্যার। নাকি হসপিটালে নিয়ে যাব? না স্যার, আমি ওকে স্যার। ঠিক আছে। হায় ভগবান,
ও, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম আমি। হুম। ওফ, ও এও না। এই কি হয়েছে? আছেটা কি বলার? হঠাৎ করে ওর সামনে চলে এলো, তুমি আমাকে আগে বলনি কেন? এই পাগল, আমি নিজেই জানতাম নাকি? আরে হঠাৎ করে চলে এসেছে। এর খবরটা তুমি আগে থেকে জানতে না? ছাড়ো, এসব বাদ দাও। এ বলছে ইনি ওর নাকি যমজ ভাই। আর ওই লোকটার শ্রাদ্ধ শান্তি তো আমরাই করেছি। ইনিও না সত্যিই যমজ ভাই তো? মনে তো এরকমই হচ্ছে, আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, শুধু আমাকে বলেছিলেন যে ওনার ভাই সিঙ্গাপুরে থেকে বিজনেস করে। আমি তো ওনার ব্যাপারে আর কিছু জিজ্ঞাসাও করিনি। হে ভগবান, তার আগেই তো ওনাকে আমরা মেরেই ফেললাম। ঠিক আছে, এক সপ্তাহ ওই লোকটা এখানেই থাকতে চলেছে। আর তুমি চুপচাপ বসে আছো। তুমি তো মানাই করতে পারতে। যদি হোটেলে থাকতো তাহলে তোমার কি হতো? বোকার মতো কথা বলো না। এই বাড়িটা ওনার ভাইয়েরই। কিন্তু আমার নামে কিন্তু এখনো অব্দি কিছুই নেই। হ্যাঁ, আমাদের কাছে ওর ভাইয়ের ডেথ সার্টিফিকেট থাকা সত্ত্বেও ওনার ভাইয়ের সই লাগবে। হ্যাঁ, এই জন্য এরকম। সবকিছু যখন আমাদের পক্ষে হবে, চিন্তা কিসের তোমার? আরে আমি তো ভুলেই গেছিলাম। তুমি যেটা বলছো সেটাও একদম ঠিক। আচ্ছা, এক সপ্তাহ ওকে এখানে থেকে সবকিছু তোমার নামে করতে দাও। কিন্তু ততদিন আমি কোথায় থাকবো সেটা বলো? কোনো হোস্টেলে থাকবো কি? বোর হয়ে যাবো আমি। হে, কোনো না কোনো বাহানা করে আমাকে বাড়ির ভেতর ডাকো না। কথাটা বোঝো, একা তুমি ওই মানুষটার মুখোমুখি হতে পারবে না। তোমার মুখ, তোমার ভয় ভয় চোখ, একদম তুমি ফেসে যাবে। ও, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাও তো ঠিক। ঠিক আছে, ওনার আসার আগেই ওনার জন্য আমি খাবার রান্না করে রাখছি। যেভাবেই হোক ওনাকে বিশ্বাস করাতে হবে। আর সাইনও নিতে হবে। তাহলেই তো সবকিছু আমার নামে হতে পারবে। ঠিক আছে, আমার কথা শোনো। ভুলভাল বকে নিজের বিপদ নিজে ডেকে নিও না। শুধু ওর প্রশ্নের উত্তরই দেবে তুমি। বেকার অন্য কোনো কথা বলতে যাবে না, বুঝলে? আরে রে রে রে, আমি কোনো কথা বলবো না। হুম। ঠিক আছে ঠিক আছে, উনি চলে আসবেন। আমি রাখছি। হ্যাঁ, এটা কি হয়ে গেল? হে ভগবান, একের পর এক প্রবলেম আসছে। শ্রীতমা, স্যার, দেখো শ্রীতমা, এখানে এসেই আমি তোমায় অনেক কিছু প্রশ্ন করব ভেবেছিলাম, বুঝেছো? কিন্তু তোমার মানসিক অবস্থা দেখে আমি কিছু জিজ্ঞেস করতে চাই না। আমি বুঝতে পারছি তুমি কি মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেটা আমি ভালো করেই জানি। ঠিক আছে, বলো কি হয়েছিল সেদিন? স্যার, আমি একটা ট্যাক্স কনসালটেন্সিতে কাজ করতাম। অনেকবার বিলের ইনভয়েস নেওয়ার জন্য আমি এই বাড়িতে আসতাম। এইভাবেই স্যারের সাথে কথা বলতে বলতে ওনার সাথে পরিচয় হয়। আমার কাজ করার ব্যাপারটা ওনার ভীষণ ভালো লাগে। এরকমই কথায় কথায় একদিন উনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। আমি বলেছিলাম ওনাকে সবাই ভুল বুঝবে, কিন্তু তাও ওনার আমার প্রতি ভালোবাসা আমার খুব ভালো লাগে স্যার। তাই আমি এই বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছিলাম স্যার। ইটস ওকে শ্রীতমা, আমি বুঝতে পারছি। প্লিজ না কেঁদে বলো। তারপর আমি বাড়ির লোকের সাথে কথা বলে বিয়েতে রাজি করালাম স্যার। ভেবেছিলাম বিয়ের পর খুব ভালো থাকবো, আর আমাদের ফুলসজ্জার পর আমাদের জীবন নতুন ভাবে শুরু হবে স্যার। কিন্তু সেই রাতে আচ্ছা, উনি আমাকে ছেড়ে চলে গেলেন। শ্রীতমা, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি। আমার জীবন তো শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। আমি কি করব আমি তো বুঝতেই পারছি না। ওকে শ্রীতমা, আমি বুঝতে পারছি। এভাবে তুমি ভেঙে পড়ো না। এই ঘটনা তো সবার সাথেই ঘটে, বলো। আমার ভাইয়ের হার্টে কোনো প্রবলেম ছিল, এই জন্য ওর যখন আনন্দের দরকার ছিল তখন, কিন্তু এই হলো। আমি এসব আর পারছি না স্যার, আমার খুব খারাপ অবস্থা স্যার। স্যার, আমার জীবন এরকম হয়ে যাবে আমি সেটা ভাবিও নি স্যার। এবারের পর আমি কি করব বলুন তো? দেখো শ্রীতমা, ওর ভাগ্যে যেটা ছিল সেটা তো কেউ খণ্ডাতে পারবে না, আর তার একটা কারণ হয়ে গেলে তুমি। দেখো, তুমি নিশ্চিন্তে থাকো,
এই কোম্পানি, প্রপার্টি আর এই বাড়ি সবকিছু আমি তোমার নামে করে দিয়ে যাব। আর তারপর এই কোম্পানির সব দায়িত্ব তোমার হবে। তো ঠিক আছে, আর তোমায় প্রশ্ন করে আমি বিরক্ত করব না। তুমি বিশ্রাম করো, আমরা পরে কথা বলছি। ঠিক আছে স্যার। শ্রীতমা, স্যার আপনি খাবেন স্যার? না না শ্রীতমা, ঠিক আছে, আমি পরে খেয়ে নেবো। স্যার। আমার জামা কাপড় ইস্ত্রি করার জন্য বাড়িতে কোনো কাজের মেয়ে আছে কি? এই অজুহাতেই আকাশকে বাড়িতে ডেকে নিই। কি হয়েছে শ্রীতমা, কিছু ভাবছো না? হ্যাঁ। স্যার আপনার সাথে দেখা হয়েছিল না? আমি বলে তো ছিলাম আমার আত্মীয় হ্যাঁ। আকাশ ও সমস্ত কাজ করে নেয়। ওকে ওকে ওকে। আপনি এখানে আছেন তো হুম। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওকে ডেকে নিচ্ছি। ও নিশ্চয়ই নিশ্চয়ই, ওকে এখানেই আসতে বলে দাও, এখানেই থাকবে ও। হুম। ঠিক আছে শ্রীতমা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে স্যার। এ আবার কেন কল করছে? হ্যালো, কোথায় আছো? কোথায় আর থাকবো, গলিতেই আছি। আমি নিজে তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কিছু টাকা চাই, তাড়াতাড়ি পাঠাও না। আরে টাকা পাঠিয়ে দেবো, প্রথমে তুমি এখানে এসো। কি কি বাড়িতে? ওই লোকটা বাড়িতে থাকলে আমি কিভাবে যাব? আমি এদিক ওদিক করে ওনাকে মানিয়ে নিয়েছি। ওনার হেল্পের দরকার ছিল, আমি বলেছি তুমি করবে, আর উনি বললেন যে ওকে এখানেই ডেকে নাও। একদম ঠিক করেছো, তুমি আমার বউ হয়ে একদম ভালোভাবে কাজ করছো। আই লাভ ইউ সোনা। তোমার সাথে থাকতে থাকতে তোমার মতনই বদমাইশ হয়ে গেছি। ঠিক আছে। ওকে ওখানেই আছে নাকি? এই মাত্র তো বাইরে গেলেন। ভালো কথা, আমি এক্ষুনি আসছি। অনেক জোরে খিদে পেয়েছে। খাবার রেডি রেখো, পেট ভরে খাবো। খাবার বেড়ে রেখো। হ্যাঁ দিচ্ছি, এসো। আমি তোমাকে ওই খাবারের কথা বলিনি। এই একদম বদমাইশি করবে না। রেডি দেখো। Cheers! একটা চুমু দাও না। ধ্যাৎ। ভেতরে যাবে নাকি? এই মনে হয় উনি এসে হ্যাঁ, গেছে। ঠিক আছে, আমি তুমি ওখানে যাচ্ছি। গিয়ে বসো। স্যার আপনি চা স্যার, খাবেন স্যার? না না ঠিক আছে, থ্যাংক ইউ, একটু আগেই খেয়ে এসেছি। স্যার আমি আপনাকে কল করেছিলাম কিন্তু হ্যাঁ, গেল না। আসলে ফোনে চার্জ ছিল না। স্যার আপনার জামা কাপড় ধুয়ে ইস্ত্রির জন্য দিয়ে দিয়েছি আমি। ও ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে স্যার। তোমরা চা খাও, আমার একটা জুম মিটিং রয়েছে, সবাই ওয়েট। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, পরে কথা হচ্ছে। বাপরে, একটুর জন্য বেঁচে গেলাম। এই বিষয়ে কাকে বলি আমি? আমার মনে হয় রাজশেখর স্যারকে বললেই ভালো হবে। ঠিক আছে, ওনাকেই বলি। হ্যালো, হ্যাঁ বলো নিশা, যে ডকুমেন্টগুলো শ্রীতমার নামে করতে বলেছিলাম ওগুলো রেডি আছে তো? হ্যাঁ রেডি স্যার, কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার রয়েছে। কি হয়েছে বলো? স্যার আমি এই কোম্পানির ম্যানেজার, আর আমার বিষয়ে রাজশেখর স্যার আশা করি অনেক কিছু বলেছেন। স্যার আমার একটা ডাউট আছে। আপনি আমার বিষয়ে কি ভাবেন? দেখো নিশা, আমার ভাই তোমার মতো এমপ্লয়ের ওপর বিশ্বাস করেই এই কোম্পানিকে চালাচ্ছিল, আর তোমার ব্যাপারে তো অনেক প্রশংসা করেছে। তো তোমার ওপর যতটা বিশ্বাস করতো সেটা অন্য কারোর ওপরও করতো না, তাই ওই কোম্পানি, প্রপার্টি এবং সবকিছু তোমার ভরসায় ছেড়ে দিয়েছিল। আর তুমি আমাদের কোম্পানির একটা ভালো এমপ্লয়ি, হঠাৎ করে তোমার মধ্যে ডাউট আসছে কেন? স্যার অনেক ধন্যবাদ স্যার। আসলে আমি কিছু বলতে চাই আপনাকে, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। যা কিছু বলতে চাও মন খুলে বলো আমায়। আমার মনে হচ্ছে তুমি ইনক্রিমেন্টের ব্যাপারে কথা বলতে চাইছো, তাই না? তুমি একজন হার্ড ওয়ার্কার, সো তোমার ডিমান্ড কি বলো না?
সেই মতোই হবে। স্যার ওইসব না স্যার, আমি কি আপনার সাথে সামনাসামনি দেখা করতে পারি? শিওর, কেন নয়। ওকে স্যার। যে কোনো ভাবে সব সত্যি বলে স্যারের সব সম্পত্তি আমি বাঁচিয়ে নেব। হে খাও না। পাগল নাকি তুমি? উনি উপরেই আছেন। আরে এটা তো আমি তোমার জন্য নিয়ে এসেছি, আমি তোমায় খাওয়াচ্ছি, ওর কি যায় আসে? খাও। হুম। হুম। এই আমাকেও খাওয়াও। ওরে এসে গেছে। বাপরে। শ্রীতমা, শ্রীতমা, কি হলো? আরে 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 কি হয়ে গেছে? কি হয়েছে শ্রীতমা? স্যার ও সবসময় এরকমই করে, আপনার ভাইয়ের কথা মনে করে সবসময় মন খারাপ করে থাকে, কিছু খায় না, ঘুমোয় না, বেশিরভাগ সময় অজ্ঞান হয়ে যায়, আর কখনো কখনো এমন বমিও করে ফেলে। এবার আপনি ওকে কিছু বোঝান স্যার। দেখো শ্রীতমা, ও আর বেঁচে নেই, এবার এটা তুমি মেনে নাও। ঠিক আছে, তুমি ওকে হসপিটালে নিয়ে যাও। ঠিক আছে স্যার, তুমি এখানে থাকো, আমি হ্যান্ডব্যাগটা নিয়ে আসছি। ওফো, তুমি তো দারুণ অ্যাক্টর। হ্যাঁ, আমি ওর চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। কি মিথ্যে বললে? ওই লোকটাকে বেঘরে মেরে ফেলে বিরিয়ানি, তন্দুরি, পিৎজা, এটা সেটা সবকিছু খাচ্ছি, তবু মিথ্যে বলতে তুমি একটু ইতস্তত করো না? না মিথ্যে কথা বলেছি, এই জন্যই আমরা এখন বেঁচে গেছি। আচ্ছা, এখন আমরা কোথায় যাচ্ছি? হসপিটাল তো যাব না, কিন্তু বলে তো দিয়েছি, তাহলে এবার কি করব? তুমি কি বললে? অভিনেতা তো, হুম, এই জন্য এখন আমরা নতুন মুভি দেখতে যাব, আর তারপরে কে কিরকম অ্যাক্টিং করেছে দেখে আমরাও ওদের মতো অ্যাক্টিং করব। হ্যাঁ চলো। শ্রীতমা, এখন তোমার শরীর কেমন আছে? ঠিক তো? আর ডাক্তার কি বললো? হ্যাঁ স্যার, ওর শরীর খুবই দুর্বল বলেছে স্যার, ফল হেলদি খাবার খেতে বলেছে স্যার। ওহো, ঠিক আছে ঠিক আছে, আর কোনো সমস্যা নেই তো? ঠিক আছে আকাশ, তুমি শ্রীতমার খেয়াল রেখো কিন্তু। স্যার আমি দেখে নেবো স্যার, এটাই তো আমার কাজ স্যার। হ্যাঁ ঠিক আছে, যাও গিয়ে রেস্ট নাও। এই নাও তোমার ব্যাগ। আকাশ। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কোন হসপিটালে গিয়েছিলে? এই সামনের হসপিটালে গেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে তুমি স্যার। যাও। ঠিক আছে শ্রীতমা, তুমি গিয়ে রেস্ট নাও। ব্যাপারটা খুবই ফিশি। বলো না নিশা, কি যেন বলবে বলছিলে? তোমার মাইনে কতটা বাড়াবো বলো? স্যার আমি ওই বিষয়ে বলার জন্য আসিনি স্যার, আপনি ম্যাডামের বিষয়ে যেই সম্পত্তিগুলো লিখে দিতে চান সেই বিষয়ে বলতে চাই। শ্রীতমার নামে প্রপার্টির সব কাগজপত্র রেডি তো? হ্যাঁ ওগুলো সব রেডি স্যার, কিন্তু এগুলো ওনার নামে করবেন কি করবেন না সেটা আপনার সিদ্ধান্ত। কেন এরকম ভাবে বলছো? এই সম্পত্তি আইনত তো ওর নামেই হওয়ার কথা, ও তোমার ভাইয়ের স্ত্রী, আইনত ওই তো পাবে সব। সেটা না স্যার, কিভাবে বলি, আমার কথাটাকে আপনি কিভাবে নেবেন আমি জানি না। পরিষ্কার করে বললে তবেই তো বুঝতে পারবো নাকি? যা বলতে চাও পরিষ্কার করে বলো। দেখুন স্যার, ব্যাপারটা হলো, কথা শোনো নিশা, যা বলতে চাও খোলাখুলি বলো। দেখুন স্যার, আসলে আমি এই ছেলেটার মেয়েটার ওপর আমার সন্দেহ হয় স্যার। হ্যাঁ? কি? কেন তুমি ওদের দুজনকে সন্দেহ করছো? স্যার স্যার আমার মনে হয় চন্দ্রশেখর স্যারের মৃত্যুটা ন্যাচারাল না, আমার মনে হয় ওনাকে খুন করা হয়েছে স্যার। খুন? কি বলছো তুমি? কে ওকে খুন করতে পারে? স্যার যতদূর আমার মনে হয় ওই মেয়েটা আর ছেলেটা মিলেই চন্দ্রশেখর স্যারকে খুন করেছে, এই কোম্পানি আর প্রপার্টিকে আত্মসাৎ করার জন্যই খুনটা করেছে। নিশা, আর ইউ সিরিয়াস? কিন্তু আমার ভাইয়ের মৃত্যু তো ন্যাচারাল, এটা তো সব ডাক্তাররাই বলে দিয়েছে, কার উপর বিশ্বাস করবো আমি? স্যার এই বিষয়টাই আমি বুঝতে পারছি না স্যার। এগুলো তুমি কি বলছো নিশা? তোমার কি ওদের দুজনের সাথে বনিবনা নেই? এরকম কোনো বিষয় নেই স্যার, আসলে ওরা দুজন লাভার্স স্যার। দুজনে লাভার্স? এগুলো কি বলছো তুমি? হ্যাঁ নিঃসন্দেহে বলছি, ওই মেয়েটার সাথে ছেলেটাকে বাইরে যেতে অনেকবার দেখেছি। হুম, প্রথমে তো আমি ভাবছিলাম ওরা দুজন বন্ধু হয়,
তারপর চন্দ্রশেখর স্যার আর ওই মেয়েটার বিয়ের বিষয়ে সবাই জানতে পেরে গেল, ছড়িয়ে গেল চারিদিকে। আর খুব তাড়াতাড়ি ওনাদের দুজনের বিয়েও হয়ে গেল। কিন্তু ফুলশয্যার রাতেই স্যার মারা গেলেন। তখন থেকেই ওদের দুজনের উপর আমার সন্দেহ হলো। ঠিক আছে, সন্দেহ হচ্ছে ওকে, কিন্তু এরা দুজনেই করেছে কি করে কনফার্ম করতে পারো? আরে না না স্যার, আমি এটা বলছি না যে ওদের দুজনেরই হাত আছে। কিন্তু কি কিন্তু বলো না। কিন্তু একদিন আমি স্যারের মৃত্যুর পর মেডিকেল বিষয়ে কথা বলার জন্য এখানে এসেছিলাম। তখন ওরা দুজন একসাথে ঘুরছিল। তারপর আমি ওদের পিছু নিলাম আর জানতে পারলাম ওরা দুজন লাভার্স। কি বলছো তুমি, সত্যি এটা? তোমার কথা শুনে মনে হচ্ছে। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন বা না করুন তাতে আমার কিছু যায় আসে না। এরপরও যদি আপনি আপনার ভাইয়ের সব প্রপার্টি ওই মেয়েটার নামে করতে চান আমি কিছু বলবো না। কিন্তু চন্দ্রশেখর স্যার খুবই ভালো মানুষ ছিলেন। ঠিক আছে নিশা, বাকিটা আমি দেখে নেব, তুমি যেতে পারো। থ্যাঙ্কস। হুম। ওকে, তাহলে শ্বেতাঙ্গ নামের কোনো পেশেন্ট আসেনি ওখানে, তাই তো? ওকে। ওহ, মনে হচ্ছে নিশা সত্যিই বলছে। শিট, কোনো প্রমাণ পাচ্ছি না। ওহ, হুম হুম হুম। হুম। ডাক্তার কেন এসএমএস করছে? যে ওষুধটা দীপ্ত স্যারকে দিয়েছিল ওটা চেক করে দেখেছি আমি। ওটা এক প্রকার আয়ুর্বেদিক ঔষধ, আর যার বয়স 40 থেকে ওপরে তারা ওটা নিতে পারে। কিন্তু অতিমাত্রায় যদি ওটা খাওয়া হয় তাহলে মৃত্যুও পর্যন্ত হতে পারে। আর তা না হলে রক্তের প্রবাহ ধমনীতেই আটকে যাবে, আর হৃৎপিণ্ডে যাওয়া রক্ত জমাট বেঁধে যাবে, আর তারপর ওটা যে খাবে সে মরে যাবে। আপনি বুঝতে পেরেছেন স্যার? আপনি যেটা জিজ্ঞেস করেছিলেন তার উত্তর দিয়ে দিয়েছি স্যার। পরে ফোন করছি স্যার। Oh no! আরে শয়তানগুলো, সম্পত্তি আর বাড়ির জন্য নৃশংসভাবে আমার ভাইটাকে তোরা খুন করে দিলি। তোদের দুটোকে আমি ছাড়বো না।
কি হলো? এক সপ্তাহে পুরো সম্পত্তি আমাদের নামে করবে বলেছিল, এখন 1 মাস বলছে। হ্যাঁ, আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, উনি আমাদের উপর সন্দেহ করছেন না তো? যদিও সন্দেহ করে তাহলে ওকে ওই আয়ুর্বেদিক ওষুধ খাইয়ে মেরে ফেলবো। না না, ভয় লাগছে খুব। আমি আছি তো। হ্যাঁ? হ্যাঁ একদম স্যার। ওকে ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ আমি দেখে নেবো স্যার। আর তারপরে তাহলে তোমরা দুজনেই এখানে আছো? হ্যাঁ। খুব ভালো ব্যাপার। এক্ষুনি উকিলের সাথে কথা হলো আমার, সব ফর্মালিটি পূরণ হয়ে গিয়েছে। হ্যাঁ। সিঙ্গাপুরে আমার একটা মিটিং আছে আর আমাকে ওখানে যেতে হবে, হ্যাঁ। তাই তাড়াতাড়ি কাজগুলো এদিকে সেরে আমি যাব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, একটা ঠিক জরুরি আছে, কাজ স্যার। আছে, আমি আসছি। হ্যাঁ। হেই, খুব সব ভালো। সম্পত্তি আমাদের। আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। হুম, স্যার আপনি? আমি রাহুল, ইন্সপেক্টর। খবর পেয়েছি যে অরুণবাবু সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেছেন, ওনার সঙ্গে দেখা করতে এসেছি। ও হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ঠিক আছে। স্যার প্লিজ বসুন। থ্যাংক ইউ। আপনি দীপ্তু স্যারের ওয়াইফ শ্রীতমা, তাই তো? হ্যাঁ স্যার। ও সরি ম্যাডাম, আই এম রিয়েলি সরি। হুম, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি, কিন্তু আমরা কি বা করব? হঠাৎই উনি মারা গেলেন। হ্যাঁ। ডোন্ট ওয়ারি ম্যাডাম, হ্যাঁ। সবকিছু ভালোই হবে। এমনিতে এই লোকটাকে ও আরে ও ও তো এখানে কাজ করে স্যার। নমস্কার স্যার। আরে আপনি এখানে এক একটা মহিলা বাড়িতে থাকেন, কোনো কাজের মাসিকে তো রাখতে পারতেন। না স্যার, ও আসলে আমার আত্মীয় হয়। ওহো হ্যাঁ স্যার, ওকে ওকে। হুম, দীপ্তু স্যারের যে সমস্ত ইচ্ছে ছিল সেসব আপনাকেই পূরণ করতে হবে। অল দ্য বেস্ট। হ্যাঁ। হুম, যাই হোক, অরুণ স্যার কোথায়? কোনো মিটিং আছে বলেছিলেন, ইম্পর্টেন্টও বললেন। আমার মনে হয় একটু পরে উনি চলে আসবেন স্যার। ও ওকে ওকে ম্যাডাম। আরে আপনারা দুজন এভাবে ঘেমে একেবারে ভিজে যাচ্ছেন কেন? কেন, কি হয়েছে? এমন কিছু নয় স্যার। এরকম কোনো ব্যাপার না স্যার। স্যার, আসল কথাটা হলো এরা ভাবছে যে আপনি আমার ভাইয়ের মার্ডারের ইনভেস্টিগেশন করতে এসেছেন। কি আকাশ, ঠিক বললাম তো আমি? সেটা ভেবেই ঘাবড়ে গিয়েছিলে তো? আরে না না স্যার। কি শ্রীতমা, তুমিও ভয় পেয়ে গিয়েছিলে না? না না স্যার, আমি আবার কেন ভয় পাবো? এইভাবে ভয় পাওনি বললে তুমি বাঁচবে না, তোমায় ভয় পেতেই হবে। কি ইন্সপেক্টর, ঠিক বললাম তো? হ্যাঁ। তোমাদের এত বড় সাহস, এত বড় অপরাধ করেছো তোমরা, কাউকে খুন করে আর সেটাকে স্বাভাবিক মৃত্যুর নাম দিয়ে ওনার সম্পত্তি দখল করে মজা করছো তোমরা এখানে। এই অপরাধের জন্য কোন কোন সেকশনে সাজা হতে পারে তোমরা জানো? তোমাদের বিরুদ্ধে সমস্ত সেকশনে এফআইআর হবে। পুলিশের তদন্ত কেমন হয় জানোই তো। বুঝতে পারছো না তো? এভাবে চুপ করে আছো কেন দুজনে? ও মুখে কুলু পেতে রেখেছো নাকি? নাকি কিভাবে বাঁচবে এটাই ভাবছো? কি হলো শ্রীতমা, আকাশ, মুখটার 12টা বেজে গেল দেখছি। পুলিশ, ওষুধের শিশি, এগুলো দেখার পর কি আর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না? না না স্যার, না। তোমরা কিভাবে মার্ডারটা করেছো আর কিভাবে প্ল্যান করেছো আর কোন ওষুধ দিয়ে আমার ভাইকে মেরেছো তার সব প্রমাণ আমার কাছে আছে, আর তারই ওপর ভিত্তি করে কমপ্লেন করেছি আমি। ইয়েস, এই কেসটা বড় সেনসিটিভ। তোমরা দুজন প্ল্যান করে একটা এত বড় বিজনেসম্যানকে ঠকিয়ে বিয়ের নাম করে ওনাকে মেরে ফেলেছো। তোমরা খুন করেছো, সবাইকে স্বাভাবিক মৃত্যু বলে বোকা বানিয়ে সমস্ত সম্পত্তি দখল করে সারা জীবন খুশি থাকতে চাও। এই ঘটনার মাস্টারমাইন্ড আকাশকে, আর এই কাজটা যে করেছে শ্রীতমা তাকেও নিশ্চয়ই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে।
এদের লাভ নেই। ঈশা যদি তোমাদের ব্যাপারে না বলতো, তোমাদের দুজনকে আমি ভুল করে সবকিছু দিয়ে দিতাম। স্যার আমাদের ছেড়ে দিন স্যার, স্যার প্লিজ ছেড়ে দিন আমাদের স্যার। যেদিন থেকে নিশা তোমাদের ব্যাপারে আমায় বললো, সেদিন থেকে আমি তোমাদের ফলো করছি। আর করবো না এরকম। স্যার ঘরে লুকিয়ে লুকিয়ে খেলা, তোমাদের প্রেম, সবকিছু আমি জানি। আর তোমাদের দুজনকে আর একটা ভালো খবর দেবো, সেদিন তোমরা হসপিটালেই যাও। তোমরা দুজন কোথায় গিয়েছিলে সেটাও কি বলে দেবো? মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না? তোমরা সবসময় আমায় বোকা বানিয়ে বাইরে ঘুরতে যাও, তাই না? না স্যার। আর তারই মাঝে আমি এই ওষুধের বোতলটা খুঁজে বের করেছি। Shit. হুম? 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 স্যার প্লিজ স্যার আমাদের ছেড়ে দিন স্যার। থামো। শোনো, তোমরা নিজেদের অপরাধটা স্বীকার করে নাও, না হলে যেভাবে তোমরা দীপ্ত স্যারকে মেরেছো ঠিক ওইভাবেই তোমাদেরও মৃত্যু হবে। যদি অপরাধ স্বীকার করে নাও তাহলে শুধু সাজাই পাবে তোমরা। স্যার স্যার আমি আপনার পায়ে এই, পড়ছি স্যার, এই। আমাকে ক্ষমা করে দিন স্যার। এই, ওঠো এখান থেকে। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। এই নোংরা হাতে আমাকে তোমরা ধরবে না। অনেক বড় ভুল হয়ে গেছে। বলছি না, উঠে পড়। ছেড়ে দিন স্যার। ইন্সপেক্টর, আগে এই দুজনকে অ্যারেস্ট করুন। এই বলছি না, উঠে পড়ার জন্য। সরি স্যার। তোমরা দুজন কোনো কথা না বলে আমার সঙ্গে যাবে, বুঝলে? না হলে আমি অন্য উপায় জানি তোমাদের মুখ থেকে কিভাবে কথা বার করতে হয়। স্যার এরকম করবেন না স্যার। আমার কথাটা মন দিয়ে শোনো এবার। আমার ভাই একটা সুখের জীবন কাটাচ্ছিল নিজের স্ত্রীর সাথে, কিন্তু ওর ভাগ্য খারাপ বলে স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর তার স্মৃতি আঁকড়েই বেঁচে ছিল। ও যদি চাইতো ওর জন্য মেয়েদের লাইন লেগে যেতে পারত, কিন্তু ও একদম এরকম ছিল না। ও ভালো জীবন যাপন করছিল। আর তোমরা দুজন ভাবলে কি করে ওকে খুন করার কথা? ধরে নাও আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু তাতে কি আমার ভাই বেঁচে উঠবে? তোমরা ওকে মারোনি, ওর ভরসাকে খুন করেছো। আজ পর্যন্ত কেউ ঠকায়নি, তোমরা দুজন মিলে ঠকিয়েছো, আর তার সাজা তোমাদের পেতেই হবে। স্যার, ঘাড় ধরে নিয়ে যান ওদেরকে। চলো স্যার প্লিজ স্যার এরকম করবেন না। চলো আমার সঙ্গে। স্যার চলো চলো। স্যার এরকম করে নিয়ে আরে বলছি তো যাওয়ার জন্য। স্যার। চলো। স্যার প্লিজ প্লিজ ক্ষমা করে দিন স্যার। স্যার